বকখালি এপিসোড 1 আপনারা নিশ্চয়ই দেখেছেন, আশা করছি ভালোই লেগেছে। আর ওই এপিসোড 1-এ আমরা নামখানা থেকে বকখালি যাই এবং সেখানকার বিভিন্ন জায়গা যেমন বেনফিশ, ফ্রেজারগঞ্জে ঘুরেছি। তাছাড়া কার্গিল বিচ এবং লালগঞ্জের অপূর্ব সি বিচগুলো আপনাদেরকে ঘুরিয়েছিলাম। যারা এখনও এপিসোড 1 দেখেননি তাদের আমি অনুরোধ জানাই তাড়াতাড়ি এপিসোড 1 দেখার জন্য। এবার ফিরে আসি এপিসোড 2-তে কী কী থাকছে। এই এপিসোডে থাকছে বকখালি থেকে গঙ্গাসাগরের এক স্মরণীয় লঞ্চ জার্নি, আর তার সাথে আমি খোঁজ দেব এক অপূর্ব গঙ্গাসাগরের অফবিট জায়গার, যেটা দেখলে আপনারা অতি অবশ্যই যেতে ভুলবেন না। এছাড়া থাকছে গঙ্গাসাগরের পাড়ের সমস্ত অভিজ্ঞতার নজির এবং সাথে থাকছি আমি অভিজিৎ, প্রতিবারের মতন আমার চ্যানেল অভিজ আটে। তাহলে আসুন শুরু করা যাক এই ভিডিওটি। সেদিন আমরা দুপুরে বকখালি থেকে লাঞ্চ সেরে পাড়ি দিচ্ছিলাম নামখানা লঞ্চ ঘাটের উদ্দেশ্যে। নামখানা ফেরিঘাট থেকে গঙ্গাসাগরের ভেসেল বা লঞ্চ সার্ভিস শুরু হয় প্রতিদিন সকাল 6টা থেকে এবং শেষ লঞ্চটি ছাড়ে বিকেল 4:30-তে। প্রতি 1 ঘন্টা অন্তর অন্তর এই ভেসেলগুলোকে ছাড়া হয়। এখানে কিন্তু 2 রকমের ভেসেল সার্ভিস থাকতে দেখা যায়, যার একটি হলো মোটর জেনারেটেড বা বড় আকারের বোট, যাকে আবার চলতি ভাষায় আমরা ভটভটিও বলে থাকি, আর দ্বিতীয়টি হলো বড় লঞ্চ। এদের মধ্যে টিকিটের ভাড়ারও কিন্তু রকমভেদ রয়েছে। তাহলে অনেক হলো নলেজেবল কথাবার্তা, এবার আসুন তাহলে এনজয় করা যাক এই ভেসেল যাত্রাকে আমার সাথে একটু অন্যভাবে। এবার যাত্রা শুরু হলো। আমাদের ভেসেলটি তার নির্ধারিত সঠিক সময় অর্থাৎ বিকেল 4:30-র সময় ছেড়ে দিয়েছিল নামখানা ফেরিঘাট থেকে বেনুবনের ঘাটের উদ্দেশ্যে, যেটা হচ্ছে গঙ্গাসাগরের ঘাট। এই পড়ন্ত বিকেলের রোদের উষ্ণমাখা আবহাওয়ার সাথে তালে তাল মিলিয়ে আমার গায়ে লাগছিল সাগরের ঠান্ডা হাওয়া। তার সাথে ছিল নৌকার ছোট্ট জানলা দিয়ে এই অপূর্ব দৃশ্য। সব মিলিয়ে গোটা শরীরটা যেন জুড়িয়ে যাচ্ছিল। আনুমানিক এই 80 মিনিটের মনোরম সফরে আপনাদের সকলের সঙ্গী হবে অজস্র ছোট বড় এবং সুন্দর সমস্ত সিগালস, যারা সফরটির গুরুত্বকে যেন অনেকাংশে বাড়িয়ে দেয়। সকলের মনের ক্লান্তি এবং দুশ্চিন্তা নিমেষেই যেন কোথায় উধাও হয়ে যায়। যাই হোক, আমি আর বিশেষ কথা বলছি না, আপনারা বরং এই সফরটিকে একটু উপভোগ করুন।
অবশেষে এসে পৌঁছেছিলাম বেনুবনের ফেরিঘাটে। সন্ধ্যার পবিত্র স্নিগ্ধতায় পরিপূর্ণ এই সুন্দর ফেরিঘাটটি যেন নিজেই এক পর্যটন কেন্দ্র। চারিদিকে অপূর্ব সুন্দর পরিবেশ। ফেরিঘাট থেকে টোটো এবং ম্যাজিক গাড়ির অপশান থাকা সত্ত্বেও আমি চয়েস করেছিলাম এই ভটভটিতে। সবসময় তো এই ভটভটি করে যাওয়ার সুযোগ হয়ে ওঠে না, তাই এরম সুযোগকে হাতছাড়া না করাই ভালো। এসে পৌঁছেছিলাম কপিলমুনি মন্দিরেতে, যেখানে সন্ধ্যা আরতি হয় 7:25 থেকে শুরু করে 7:45 অবধি। তারপর কিন্তু মন্দিরের দ্বার বন্ধ হয়ে যায়। সেই জন্য দেরি হয়ে যাওয়ায় আমি কিন্তু একটু তাড়াহুড়ো করছিলাম, যাতে সন্ধ্যা আরতিটা কোনোভাবেই মিস না হয়ে যায়। সন্ধ্যা আরতি শেষ হয়ে যাওয়ার পরেও আমার কাছে 10 মিনিট ছিল, তাই আমি গোটা মন্দিরের পরিদর্শনে ব্যস্ত ছিলাম। মন্দির প্রতিনিয়ত সকাল 6টা থেকে সন্ধ্যা 8টা অবধি খোলা থাকে। আপনারা চাইলে সকাল 6টা থেকে 6:30টার মধ্যে এসে সকালের যে আরতি হয় সেটিও দেখতে পারেন এবং পুজো দিতে পারেন। লঞ্চটা ধরতে একটু দেরি হয়ে গেছিলো, 3:30 লঞ্চটা ধরতে পারিনি আর কি। আমি এসেছিলাম তারপরের লঞ্চটাই আর কি, যেটা 4:45-এর লঞ্চ, সেটাতে এসে পৌঁছেছিলাম। বেশ টাইম লাগলো আর কি, 1 ঘন্টা 20 মিনিট মতন। তো সন্ধ্যা হয়ে গিয়েছিলো আর কি, তো সেই জন্য এখানে আসতে একটু দেরি হয়েছিল। তবে এখানে যে সন্ধ্যা আরতিটা হয় এটা কিন্তু বেশ দেখবার মতোই হয়, যেটা আপনারা দেখলেন। তো আপনারা সন্ধেবেলায় এখানে আরতিটা দেখতে আসতেই পারেন, দেখবার মতন জিনিস হয়। গঙ্গাসাগর এলে আপনারা কপিলমুনি মন্দিরের আশেপাশেই বেশ কয়েকটি মন্দির দেখতে পাবেন, ছোট বড়, যেখানে আপনারা দর্শন করতে পারেন, বেশ ভালো লাগবে।
এখন স্ক্রিনেতে আপনারা গঙ্গাসাগরের ভারত সেবাশ্রম সংঘকে দেখছেন। এখানে বেশ কয়েকটা অপশানস আছে আপনাদের জন্য থাকার। আর ভারত সেবাশ্রম সংঘের চেক ইন অ্যান্ড চেক আউট টাইম হচ্ছে দুটোই কিন্তু সকাল 8টায়। ভারত সেবাশ্রম সংঘের রুম ট্যারিফ আপনাদের 350 টাকা থেকে শুরু করে আপ টু 2200 টাকা প্রতিদিন অনুযায়ী আপনারা পেয়ে যাবেন। ভারত সেবাশ্রম সংঘের কিছু নির্দিষ্ট নিয়মাবলী আছে যেগুলি আপনারা এখানে এলে রিসেপশনে জানতে পারবেন। আপনারা চাইলে ভারত সেবাশ্রম সংঘের অফিসিয়াল ওয়েবসাইটের দ্বারা অনলাইনে বুকিং করেও আসতে পারেন। এছাড়া যদি এখানে রুম ফাঁকা থাকে তাহলে আপনারা এখানে এসেও বুকিং করতে পারেন। আমি চলে এসেছিলাম গঙ্গাসাগরের বিচে, যেটা কিনা কপিলমুনি মন্দিরের নিকটবর্তী বিচ। প্রতিদিন সকালে এখানে প্রচুর দর্শনার্থীরা স্নান করে তারপরে কপিলমুনি মন্দিরে গিয়ে পুজো দেন। কথায় আছে, সকল তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। আর তাই তো এখানে সারা বছরব্যাপী গোটা দেশ জুড়ে লক্ষাধিক অনুগামীদের আনাগোনা দেখা যায়। এই স্থানটির প্রতি সকল অনুগামীদের ভক্তি এবং নিষ্ঠা এক অন্য মাত্রা, যা বলে বোঝানো যায় না। এই বিচে স্নান করার পর সোজা চলে যাবেন মন্দিরেতে গিয়ে, কপিলমুনি মন্দিরে। সেখানে গিয়ে আপনারা পুজো দিতে পারেন। তবে এখানে স্নান করার জায়গাটা আমার অতটা ভালো লাগেনি, কারণ এখানে খুব একটা পরিষ্কার নয় আর কি এখন এই মুহূর্তে। প্রচুর নোংরা রয়েছে। তো চানটা করতে গেলে আপনাদের একটু দেখে শুনেই করতে হবে। পাথর টাথর সব পড়ে আছে, নোংরা হয়ে আছে। তো খুব দেখে শুনে চান করতে হবে আর কি, পায়েটায় লেগে যাওয়ার চান্স আছে। প্রতি বছর মকর সংক্রান্তি অর্থাৎ 14ই জানুয়ারিতে গঙ্গাসাগরে হাজার হাজার ভক্তদের সমাগম হয় এবং তখন এখানকার পরিবেশটি সত্যিই যেন এক অতি জাগতিক স্তরে গিয়ে পৌঁছায়। গঙ্গাসাগরের মেলা গোটা দেশ জুড়েই একটি অতি আলোচিত অনুষ্ঠান। আর তাই তো ভক্তদের দৈনন্দিন জীবনের ব্যস্ততা এবং সুযোগের ফাঁকে আমাদের সকলেরই কমপক্ষে একবার অতি অবশ্যই এই পবিত্র স্থানটিতে আসা উচিত এবং তার মহত্বকে নিজেদের আধ্যাত্মিকতার তালিকাবদ্ধ করা উচিত। কচুগুড়ে যাওয়ার রাস্তাতে কচুগুড়ে হাইওয়ে যে আছে আর কি,
আমরা গঙ্গাসাগর স্বাস্থ্যকেন্দ্রের অপোজিটেই, মানে ঠিক পাশেই আর কি, খাবার এদের বসেছি, রেস্টুরেন্ট আছে। তো বেশি কিছু নিইনি, প্রথমে থালি অর্ডার দিয়েছিলাম আর তার সাথে চিকেন নিয়ে আনা হয়েছিল। দুপুরবেলা বিশেষ কোনো অপশান আপনারা হয়তো খুঁজে পাবেন না, এটাকে অ্যাভয়েড করতে পারেন না। কেমন লাগছে খেতে? টকটা বড্ড টক। টকটা বড্ড টক। টক তো টকই হয়। তুই চুমুকটা দে, তাহলে তুই বলবি টকটা কতটা টক তো দেয়। চুমুকটা দে একবার। আচ্ছা, খেয়ে দেখি ওর কথা শুনে। রিয়াকশনটা দিবি কিন্তু। কতটা টক? শুধু টক না, ঝাল আছে। রিয়াকশনটা বেরো উচিত। মানে তাকেও একটা হট আফটারনুনে এরকম একটা হট টক খেয়ে তুই হট টক করছিস তো আমাদের সবই অভ্যেস আছে। এবার চলুন আপনাদের নিয়ে যাই গঙ্গাসাগরের পার্শ্ববর্তী অঞ্চলে থাকা একটি অফবিট জায়গায়, যেটির সন্ধান হয়তো অনেকেই জানেন না, আবার অনেকেই হয়তো জানেন। বাহ, অপূর্ব জায়গা এটা। সত্যি অসাধারণ একদম। দূরে রয়েছে একটা বড় জাহাজ দেখতে পাচ্ছি এখান থেকে। এখন ভিজিবিলিটিটা অতটা দূরেরটা ক্লিয়ার নয়, কিন্তু দারুণ জায়গা। দেখুন তো অমিতাভ কি করেছে, এখানকার কোন এক বাচ্চাদের সাইকেল নিয়েছে, সেটা নিয়ে চলে গেছে দূরে। আচ্ছা, এবার আপনারাই বলুন, এটা কি ঠিক হলো? ওই যে এবার আসছে। গঙ্গাসাগরে একটা, অনেকেই হয়তো জানেন বা অনেকেই হয়তো জানেন না, একটা লাইট হাউস আছে এখানে, মোহনার কাছাকাছি আর কি। তো সেই জায়গাতেই এসে এখন উপস্থিত হয়েছি। আর পরিবেশটা চতুর্দিকের এখানে একদম গ্রাম্য পরিবেশ, খুব সুন্দর। মানে এটা একটুখানি অফবিট বলতে পারেন আর কি, মেন রোড থেকে একটুখানি ঢুকে আসতে হবে আর কি, 7-8 কিলোমিটার মতন। তো যাতায়াত মোটামুটি 40 মিনিট মতো লাগবে আর কি, কিন্তু জায়গাটা খুব সুন্দর। এটা কিন্তু নিজের লিস্টের মধ্যে রাখবেন, চেষ্টা করবেন। যারা প্রাইভেট কার নিয়ে আসছেন তারা অবশ্যই এখানে আসবেন। আর না হলে আপনারা গঙ্গাসাগর থেকে ওখান থেকে টোটো পেয়ে যাবেন, সেটা নিজেদেরকে কম্পেনসেট করে নিতে হবে। ভাড়াটা সেই কী অনুযায়ী আপনারা ঠিক করবেন, সেটা ওখানেই কথা বলে নিতে হবে। গঙ্গাসাগরের সাইডে, এই সাইডে আসার এটাই কিন্তু মেন জিনিস। এই কারণে এখানে আসা হয়। এই যে টোটাল বিস্তীর্ণ ফাঁকা বিচ, সি বিচ রয়েছে, সামনে মোহনা, এখানে ত্রিবেণী রয়েছে। 3টে নদীর একসাথে মিলন, এখানে সংমিলন ঘটেছে বলে ত্রিবেণী বলা হয় জায়গাটাকে, মানে মোহনা আর কি এক কথায়। আর এই কারণে তো এখানে আসা হয়। সি বিচ মানে আমরা জানি হই হুল্লোড় হচ্ছে, জনসমাগম, চতুর্দিকে গান বাজনা চলছে। হ্যাঁ, সেটা ভাল লাগে কখনো, মানে সবসময় এরকম না যে সেটা ভাল লাগে না, আমি সেটা বলছি না, একবারও ভালো অবশ্যই লাগবে, কিন্তু এই জিনিসটার দাম আছে আর কি। মানে নেচারকে ফিল করতে গেলে, হ্যাঁ, কিছুটা টাইম নিজেকে দেওয়ার জন্য, স্পেন্ড করার জন্য একদম আইডিয়াল জায়গা। আর যেটা আমি আগেও বললাম, যে এই জায়গাটা এলে কিন্তু আপনাদের সেই ফিলটা আসবে, আর অবশ্যই একবার আসার চেষ্টা করবেন আর কি। মানে যে আমাদের পরিচিত জায়গাগুলো, সেগুলো তো আমরা যাই, কিন্তু কিছু কিছু অফবিট জায়গা এক্সপ্লোর করতে আমরা তো সকলেই ভালোবাসি। আর সেটাই তো, সেই জায়গাগুলোকে না দেখালে আপনারা তো চিনতে পারবেন না, জানতেও পারবেন না। তাই এই জায়গাটা অবশ্যই আসবে। সামনে একটা এখানে লাইট হাউস আছে, যদিও সেখানে ওঠা যায় না আর কি। আগে হয়তো ওঠা যেত, কোনো ঘটনা ঘটার পর থেকে সেটাকে পুরোপুরি মানে এখন বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু তাহলেও টোটাল যে এই যে পরিবেশটা, এই যে অ্যাম্বিয়েন্সটা অসাধারণ। যে জিনিসটা দেখতে চাইছিলাম লালগঞ্জে গিয়ে, মানে লাল কাঁকড়া দেশ, লাল কাঁকড়ার জায়গা, সেটা কিন্তু দেখতে পাইনি। কিন্তু ভাগ্যচক্রে এখানে প্রচুর লাল কাঁকড়া আছে। দেখুন সারিবদ্ধভাবে যাচ্ছে ওই সাইডটা, দেখেছেন?
আমি কাছে গেলেই কিন্তু ওরা ঢুকে যাবে, আমি সেই জন্য খুব কাছে যেতে পারবো না। ওরা অলরেডি সতর্ক হয়ে উঠেছে, আমার আগমনেতে ওরা সতর্ক হয়ে গেছে। আমি যাচ্ছি লাল কাঁকড়াদের ধাওয়া করতে। তারা প্রচুর পরিমাণে রয়েছে। আমার আগমন দেখি তারা দৌড়তে শুরু করেছে, সারিবদ্ধভাবে দৌড়চ্ছে, যে যার নিজের ঘরে যাওয়ার কথা চিন্তা করছে। হ্যাঁ, দেখা যাক যদি একটাকেও ক্যাপচার করা যায়। পালিয়েছে, সবাই পালাচ্ছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, একজন তো দাঁড়া, এত ভয় পেলে চলবে? দেখুন গায়ের রংটা দেখুন, টকটক করছে লাল, টকটকে লাল। কি জোর দৌড়চ্ছে সবাই। দেখুন 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 দেখুন, ধরেছি একজনকে ধরেছি। ভয় পেয়ে গেছে মনে হচ্ছে, ভয় পেয়ে গেছে। দেখছি আমার দিকে কি করছে আর কি, ভাবছে মতি গতিটা কি আর কি। এরকম সুযোগ হাতছাড়া করা তো যায় না। পার্সোনালি আমার যদি রায় নেন আপনারা, তাহলে জায়গাটাতে অবশ্যই আসা উচিত এবং জায়গার পপুলারিটিও বাড়া উচিত আর কি। কারণ এটা হয়তো অনেকেই জানেন না আর কি। কি বলিস, তোর কি মনে হয়? জায়গাটা তো খুবই সুন্দর, কিন্তু লাইট হাউসটা দেখে মনে হচ্ছে এটা অনেকদিন আগেকার, এবং জায়গাটা কিন্তু আজকের নয়। সেটাই, কোনো কারণে হয়তো জায়গাটাকে হাইলাইট করা হয়নি আমার মনে হচ্ছে, সেফটির কারণে। এবং ওখানে তখন তুই ভিডিও তুলতে গিয়ে ওখানে তখন মনে হয় ছবি তুলতে বারণ করে না। হ্যাঁ হ্যাঁ, সেই জন্য এটা কিন্তু টুরিস্ট এমনি কাটিয়ে বেরিয়ে গেল, কিন্তু স্টে করার জন্য মনে হয় নয়। হ্যাঁ, স্টে করার জন্য হয়তো এখানে অপশন আপনারা পাবেন না, কারণ একটু রিমোট এরিয়া। আমরা মেন রোড থেকে যেমন বললাম কি 7-8 কিলোমিটার ভেতরে এলাম। আপনারা হয়তো প্রাইভেট গাড়ি নিয়ে এলে খুব ভালো। এই পয়েন্টটা আমি এর আগেও উল্লেখ করেছি। টোটো আপনারা পাবেন, তবে এই জায়গাটা অনেকে দেখাতে চায় না আর কি। সব থেকে বড় জিনিস হচ্ছে এত সুন্দর একটা বিচ, একটা মানে আমি তো দেখে আশ্চর্য হয়ে গেলাম। মানে আমাদের ওদিকে মন্দারমণিকে এতটা হাইলাইট করা হয়, এই জায়গাটা কিন্তু মানে নেহাত কম নয়। তুই একবার একটু ঘুরিয়ে দেখি তো বিচটা কতটা বড়, কতটা চওড়া। কারণ বিশেষ করে ঝাউবনের বিস্তীর্ণ বিচ, একদম অনেকখানি আর মানে পুরো ওই অবধি হয়তো ভিজিবিলিটিও ক্লিয়ার থাকছে না আর কি। দেখুন ওইখান থেকে, হ্যাঁ। আর এই পুরো বিচটাতে খালি আমরা দুজনেই রয়েছি, আমরা দুজন আছি। আর দূরে দূরে লাল কাঁকড়ার দল আছে, যে এক বন্ধুর সাথে আপনাদের দেখা করালাম আর কি। খুব ভয় ছিল, খুব ভয় পাচ্ছিল। আমার মনে হয় এই জায়গায় মানে তাদেরকে অবশ্যই আসাটা উচিত, যারা মানে যে দুজন কাপল হাত ধরে এই সি বিচের মধ্যে কিছুক্ষণ একটু হেঁটে বেরোবে। সেটা দিনের এখন তারা ডিসাইড করবে কোন সময়টা আসবে। সেইটাই। যাই হোক, অমিতাভ একটুখানি বেশি রোমান্টিক হয়ে পড়েছে আর কি জায়গাটায় এসে। তবে হ্যাঁ, জায়গাটার মধ্যে সেই ভাইবসটাই রয়েছে আর কি। এখানে এরকম টাইপের ফিলিংস আসাটাই স্বাভাবিক। হ্যাঁ, তবে ওর গার্লফ্রেন্ডকে নিয়ে আসবে না কিন্তু। ও ম্যারিড কিন্তু আমরা দুজনেই ম্যারিড। এবার ছিল ফেরার পালা, তাই এসে পৌঁছেছিলাম কচুবেড়িয়া ফেরিঘাটে, যেখান থেকে আমরা লঞ্চ ধরবো আর সোজা যাব কাকদ্বীপ ফেরিঘাটেতে। কচুবেড়িয়া ফেরিঘাটের এন্ট্রি পয়েন্টে আপনারা দেখতে পাবেন প্রণবানন্দজি মহারাজের এই স্ট্যাচুটি এবং একটি সুন্দর গেট করা আছে। WBTCর অন্তর্গত এই ফেরিঘাটের যে লঞ্চ সার্ভিস, তার টিকিটের দাম হচ্ছে মাত্র 11 টাকা পার হেড। ফেরিঘাটের ভিড়কে উপেক্ষা করে এবং প্রাকৃতিক দৃশ্যকে সাথে রেখে আমরা উঠে পড়েছিলাম লঞ্চে নির্দ্বিধায়। হ্যাঁ, এখানে কিন্তু ডেলি প্যাসেঞ্জাররা তাদের বাইক নিয়েই লঞ্চে উঠে পড়েন। এটা কিন্তু একটা দর্শনীয় জিনিস।
লঞ্চের ঠান্ডা হাওয়া খেতে খেতে এবং প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আপনাদের সাথী হয়ে উঠেছে আবার সেই সিগালসরা। এই লঞ্চ রুটে এই সিগালসরা না থাকলে সফরটা যেন সম্পূর্ণ হয় না। আসলে এই লঞ্চের মধ্যেই এই সিগালসদের খাদ্যদ্রব্য বিক্রি হয়, যা আপনারা কিনে এদেরকে খাওয়াতে পারেন, তাই এদের এত বেশি আনাগোনা দেখা যাচ্ছে। অবশেষে এসে পৌঁছেছিলাম কাকদ্বীপ ফেরিঘাটে। আমি ফিরছিলাম, কিন্তু অপরদিকে সারি সারি লোক তখন এই লঞ্চকে ধরার জন্য তাড়াহুড়ো করছিলেন। তো বন্ধুরা, চলে এসেছি আজকের ভিডিওর শেষ প্রান্তে। অবশ্যই মনে করিয়ে দিই যে ভিডিওটা আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্টস করতে ভুলবেন না কিন্তু। আর যদি এখনও বকখালি গঙ্গাসাগর সিরিজের প্রথম এপিসোডটা না দেখে থাকেন তাহলে অতি অবশ্যই দেখুন এবং নিজেদের রায় জানান। এবং আবার বলছি, যে সকল বন্ধুরা নতুন আমার চ্যানেলে এসেছেন তারা যদি ভালো লাগে, যদি মনে হয়, তাহলে অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আমি কিন্তু এইরকম নতুন নতুন জায়গার ইন্টারেস্টিং ভিডিওস নিয়ে আসতেই থাকবো আমার চ্যানেল। কি নামটা মনে আছে তো? হ্যাঁ, অভিজ আর্ট চ্যানেল। খুব খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে।